আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 26 ব্যাচের জাভাতে যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের বেসিক থেকে শুরু করে একদম টাইপ আকারে তোমাদের এই ক্লাসে সম্পূর্ণ কভার করে দেবো, প্লাস একটা সৃজনশীল প্র্যাকটিস করে দেবো যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না থাকে এই অধ্যায়ে। একদম A to Z সব কিছু কভার করে দেবো, ঠিক আছে? তো চলো আমরা বেসিক থেকে শুরু করে টাইপ এবং সৃজনশীল সহ প্র্যাকটিস করে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি জাবেদাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। এই প্রকৃত জাবেদা যেটা রয়েছে সেটা তোমরা এই অধ্যায়ে মানে জাবেদা অধ্যায়ের পুরো নগদান বইয়ে এটা সম্পূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য, ঠিক আছে? আর এখানে বিশেষ জাবেদার ভিতরে যে 6টা ধাপ রয়েছে এইগুলো হচ্ছে তোমার এই অধ্যায়ের কাজ। প্রথমে দেওয়া আছে বিশেষ জাবেদায় ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ঠিক আছে? প্রকৃত জাবেদা রয়েছে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। জাস্ট আমরা এতটুকু পর্যন্ত জেনে রাখবো যে বিশেষ জাবেদা 6 প্রকার, প্রকৃত জাবেদা 5 প্রকার, ঠিক আছে? এটা জানে রাখবো, এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর আমরা যেহেতু বিশেষ জাবেদার ব্যবহার বেশি রয়েছে সেজন্য আমরা বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করব। আমরা বিক্রয় ও ক্রয় জাবেদা ছক সংখ্যা নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে বিক্রয় জাবেদা, তারিখ, ডেবিট হিসাব খাত, চালান, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? এখানে একটা জিনিস মাথায় রাখবা, বিক্রয় জাবেদার কলাম সংখ্যা হচ্ছে 5টা, বিক্রয় জাবেদার কলাম সংখ্যা 5টা। এগুলো মনে রাখার জন্য তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয়, ভাই আমরা এই ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা এর কলাম সংখ্যাগুলো আমরা মনে রাখতে পারছি না, আমরা এই ইউটিউব চ্যানেলে কলাম সংখ্যা মনে রাখার জন্য ভিডিও দেওয়া আছে, এগুলো দেখলে আশা করি তুমি মনে রাখতে পারবা। আসলে এগুলো মনে রাখা হচ্ছে নিজের ব্যক্তিগতভাবে যেভাবে মনে রাখতে পারে, ঠিক আছে? তারিখ, ডেবিট হিসাব খাত, চালান, সূত্র, দেনাদার হিসাব, বিক্রয় হিসাব। এখানে দেনাদার হিসাব, বিক্রয় হিসাব হচ্ছে এখানে বাকিতে পণ্য ক্রয় হচ্ছে বিক্রয় জাবেদার সময় এখানে লিখে দিবা, আর বাকিতে পণ্য বিক্রয় করলে এটা হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে তুমি এখানে লিখবা, ঠিক আছে? এখন আমরা যদি ক্রয় জাবেদাটা দেখি, ক্রয় জাবেদা তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় এবং বিক্রয়ের ভিতর পার্থক্য হচ্ছে বিক্রয় জাবেদার কলাম সংখ্যা 5টা, ক্রয় জাবেদার কলাম সংখ্যা 6টা। বিক্রয় জাবেদায় শর্ত নাই, ক্রয় জাবেদায় শর্ত আছে, এটা তফাৎ রয়েছে। আর বিক্রয় জাবেদায় দেনাদার বিক্রয় হিসাব আছে, এখানে আছে ক্রয় আর পাওনাদার হিসাব রয়েছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পরবর্তীতে আমরা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা আলোচনা করব। আমরা ক্রয় ফেরত জাবেদায় ঘর সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, ঠিক আছে? ক্রয় ফেরত জাবেদায় ঘর সংখ্যা 5টা। তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নন, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ক্রয় ফেরত মানে বহি ফেরতের যে জাবেদা রয়েছে, এটা হচ্ছে বহি ফেরতের যে জাবেদা রয়েছে সেই জাবেদাটা এখানে লিখে দিলে হবে পাওনাদার ক্রয় ফেরত, ঠিক আছে? তুমি এখানে বহি ফেরত লিখলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ক্রয় ফেরত এবং বই ফেরতের যদি কলাম সংখ্যা মনে রাখার জন্য কোনো টেকনিক প্রয়োজন হয় তোমরা আমরা ইউটিউব চ্যানেলে খুঁজে দেখো, অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে? ভিডিও দেওয়া আছে। এরপর আমরা যদি বলি বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে আন্তঃফেরত জাবেদা, ঠিক আছে? ক্রয় ফেরত হচ্ছে বহি ফেরত জাবেদা বা ক্রয় ফেরত জাবেদা, আর বহি ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা আর আন্তঃফেরত জাবেদা একই কথা, ঠিক আছে? এর কলাম সংখ্যা হচ্ছে তাও 5টা। তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নন, সূত্র, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এটা হচ্ছে বিক্রয় ফেরত বা বই ফেরত বা বিক্রয় ফেরত বা আন্তঃফেরত জাবেদা এখানে লিখে দিয়ে হবে। এখন অনেকে প্রশ্ন হতে পারে, ভাইয়া আমাদের জাস্ট এইভাবে বলে চলে যাচ্ছেন ভাই, এখানে তোমার 5টা টাইপে তোমাকে আমি বলে দেব, 5টা টাইপে এই অধ্যায়টা ফুল কাভার করে ফেলবা, ঠিক আছে? আমি যেগুলো আলোচনা করছি এগুলো হচ্ছে 5 টাইপের ভিতরে আলোচনা পড়েছে, ঠিক আছে? সেজন্য আমি তোমাদের এই টাইপগুলোই আগে থেকে আলোচনা করে যাচ্ছি, যাতে তোমার টাইপগুলো দেখালে একদম ইজি লাগে, ব্যাপারগুলো যাতে একদম পরিষ্কার মনে হয় তোমার। হ্যাঁ, অনেকে বলতে পারে ভাই আমরা তো জাবেদা নির্ণয় করতে পারি না, তো আমরা এখন কী করবো? আমার এই ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে একটা লেনদেন সংক্রান্ত একটা ভিডিও দিয়েছে এসএসসি 26 ব্যাচের জন্য। ওই ভিডিওটা দেখলে আমি আশা করি লেনদেনে 14 গোষ্ঠী কভার হয়ে যাবে, ঠিক আছে?
হিসাব বিজ্ঞানে একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে 40 থেকে 50% রিলেটেড। সেজন্য তোমরা একটি অধ্যায় যখন পড়বা তখন তুমি একটা সিরিয়াল মেনটেন করে পড়বা। আমি এখন লেনদেন পড়তেছি, জাবেদা আমাকে পরে পড়তে হবে। এখন আমরা জাবেদা পড়তেছি, এরপর আমি খতিয়ান পড়বো। এখন খতিয়ান পড়তেছি, খতিয়ানের পর আমি রেওয়ামিল পড়বো, না হয় নগদান বই পড়বো। এটা সিস্টেম বাই সিস্টেম মেনে চলতে হবে। যেহেতু আমি এখন লেনদেনে ক্লিয়ার করে দিয়েছি, যারা আমার লেনদেনের পরে জাবেদা ভিডিওটা দেখবা তারা একদম ক্লিয়ার, একদম পরিষ্কার মতো, পানির মতো পরিষ্কার লাগবে এই ভিডিওটা, ঠিক আছে? কোনো ধরনের সমস্যা হবে না। এই জন্য আমি বলছি কোনো একটা অধ্যায় শুরু করার আগে সিরিয়াল মেনটেন করে শুরু করা। আমি এখন যদি লেনদেন পড়ি, পরবর্তী জাবেদা পড়লে আমার জন্য বেটার হবে। এটা চিন্তা করে তুমি একটা অধ্যায় আরেকটা অধ্যায় মিলিয়ে পড়বা। কারণ আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ের একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে লিঙ্ক রয়েছে, সম্পর্ক রয়েছে। সেজন্য আমরা সিরিয়াল মেনটেন করে পড়ার চেষ্টা করব। এরপর আমি তোমাদের কিছু সূত্রাবলী দিয়েছি। এই সূত্রাবলী সাধারণত যখন তুমি ক নাম্বার নির্ণয় করতে লাগে, এই ক নাম্বারে প্রায় ছোটোখাটো অঙ্কগুলো এখানে বেশি কিছু দেয় না, এই 2-3টাগুলো মনে রাখতে হয়। মোট কারবারি বাট্টা, মানে এটা বিক্রয়ের ক্ষেত্রে হয়, ক্রয়ের ক্ষেত্রে হয়। মোট পণ্য যোগ করে পার্সেন্টেজটা গুণ করে দিবা, হয়ে যাবে। এটা হচ্ছে মোট কারবারি বাট্টা নির্ণয় করতে, বা ক্রয়ের মোট কারবারি বাট্টা, বিক্রয়ের মোট কারবারি বাট্টা নির্ণয় করতে এই সিস্টেম করে দিবা। বুঝেছ? মানে আছে এখানে ক্রয় বিক্রয় আছে, মানে এখানেও ক্রয় বিক্রয় আছে, এখানে বিক্রয় আছে, ঠিক আছে? আমি 2টা সূত্র লিখলাম, একসাথে দুটোটা লিখে দিয়েছি। এটা হচ্ছে আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচে বহন খরচ বা প্যাকিং খরচ প্লাস ক্রয় বা বিক্রয় সংক্রান্ত তথ্য। এখানে হচ্ছে বহন খরচ বা প্যাকিং খরচ, ক্রয় বা বিক্রয় সংক্রান্ত কোনো তথ্য থাকলে এগুলো যোগ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? আনুষঙ্গিক খরচ যেগুলো আছে সেগুলো যোগ করে দিলে হয়ে যাবে। এখন হচ্ছে আমি লাস্টে যে একটা পয়েন্ট লিখে রেখেছি, বইয়ে যে জাবেদাগুলো আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বইয়ে যে তোমার জাবেদা অধ্যায় যেগুলো বক্স আকারে যে কতগুলো কি দেওয়া আছে, সাধারণ জাবেদা দেওয়া আছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই জাবেদাগুলো সবসময় তুমি অধ্যায় ক্লিয়ার করো, সবসময় যে কোনো পরীক্ষার আগে, অ্যাকাউন্টিংয়ে যে কোনো পরীক্ষার আগে তুমি এই জাবেদাগুলো পড়ে যাবা। এখান থেকে 100% তুমি 2-3টা পুরো প্রশ্নে তুমি এখান থেকে পাবা, এখান থেকে এন্ট্রিগুলো এখান থেকে দিবে, ঠিক আছে? এগুলা পড়ে যাবা, বুঝে যাবা। এখনও বলতে পারো ভাইয়া আমাদের এই বিশেষ জাবেদার লাস্টে 2টা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। ভাইয়া এই অধ্যায়ে তুমি জেনে রাখো যে বিশেষ জাবেদা 6 প্রকার: ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এখন হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা এই অধ্যায়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই অধ্যায়ে ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা এই 4টা টপিক মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখা উত্তম, ঠিক আছে? নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা পরবর্তী আমরা নগদান বই যেটা রয়েছে, নগদান বইয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? ওইখানে ব্যবহার রয়েছে, প্রচুর ব্যবহার ওইখানেই রয়েছে। চলো আমরা এই জাবেদা অধ্যায়টা টাইপ আকারে কীভাবে সাজালাম সেটা তোমাকে দেখাই। এই টাইপগুলো দেখার পর আমি মনে করি এই 5টা টাইপ দেখানোর তুমি যখন পারবা তখন এই অধ্যায়ে তুমি প্রো হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা টাইপগুলো দেখে নিই। দেখতে পাচ্ছ আমি 5টি টাইপে তোমাদের এই অধ্যায়টা কাভার করার জন্য হাজির হয়েছি। প্রথম নম্বর টাইপে রেখেছি আমি সাধারণ জাবেদা প্রস্তুত। আশা করি সবাই যেন সাধারণ জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় আমরা কম বেশি সকলেই জানি। তারিখ, ডেবিট বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, 5টা কলাম রয়েছে। এই 5টা কলাম মুখস্থ রাখবা এবং এখানে যে জাবেদাগুলো লিখবা সেগুলো হচ্ছে লেনদেনে তুমি যদি পারো এখানে জাবেদাগুলো অবশ্যই লিখতে পারো, ঠিক আছে? এরপর রয়েছে 2য় নম্বর টাইপে রেখেছি ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা প্রস্তুত করো। টাইপ 2-এ রেখেছি আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা প্রস্তুত করো। যখন তুমি ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা করতে পারবা তখন তোমার টাইপ 2 না ক্লিয়ার হয়ে যাবে। প্রাপ্য বা দেনাদার হিসাব বা নিট পাওনাদার, ক নাম্বার এগুলো। এই 3 নম্বর টাইপটা ক নাম্বারে থাকে, দেনাদার হিসাব বা নিট পাওনাদার হিসাব এই সিস্টেমের প্রশ্নগুলো থাকে, এগুলো তোমরা শিখে নিবা। এবং 4 নম্বরে রেখেছি বিভিন্ন খরচের পরিমাণ। বিভিন্ন খরচ বলতে আনুষঙ্গিক খরচ, ঠিক আছে? বহন খরচের পরিমাণ নির্ণয় করো, কুলি খরচের পরিমাণ নির্ণয় করো, এই ধরনের ক নম্বরে থাকে, এটা নির্ণয় করা শিখে নিবা, ঠিক আছে? 5 নম্বর টাইপে রেখেছি ক্রয় ফেরত জাবেদা বা বিক্রয় ফেরত জাবেদা বা আন্তঃফেরত জাবেদা বা বহি ফেরত জাবেদা। এই জিনিসগুলো আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি এজন্যই যে এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আমাকে বলো ভাইয়া এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনটা। আমি বলবো যে প্রথমে বলবো যে ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা,
ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই চারটা হচ্ছে এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যদি বলি সাধারণ জাবেদা দাখিলে নির্ণয় করতে বলে এটা। এরপর হচ্ছে বহন খরচ, আনুষঙ্গিক খরচ বা বিভিন্ন খরচের পরিমাণ, এরপর রয়েছে এটা। ঠিক আছে, এই টপিকগুলো ভালো করে শিখে নেবা। আমি তোমাদের সম্পূর্ণভাবে দেখালাম যে এই টপিকগুলো ভালো করে শিখে নেবা, এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো আমরা এখন একটা সৃজনশীলের মাধ্যমে ক্লিয়ার হই। এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালের একটা কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। এই কোয়েশ্চেনটা যখন তুমি পারবা এবং প্রত্যেকটা এন্ট্রি আমি ধরে ধরে কীভাবে কী হয়েছে, এটা কেন হয়েছে, এটা কী জন্য আমি ডেবিট করব, কী জন্য ক্রেডিট করব, এবং এই সাধারণ জাবেদাটা এটা কেন হয়েছে, এটাও তো হতে পারতো, এই ধরনের প্রশ্ন তোমাদের থেকে যাবে। এই প্রশ্নগুলো না করার জন্য এ টু জেড সব কিছু আমি কভার করে দিব। তো আজকে এই অধ্যায়টা তুমি সম্পূর্ণ পারার জন্য অবশ্যই এই ভিডিওটা সৃজনশীলটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করাটা তুমি দেখবা। দেওয়া আছে জহুরা ট্রেডার্স এর ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। 2022 সালে 1 নভেম্বর মানে নভেম্বর 1 তারিখ স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য বিক্রয় 1,50,000 টাকা। স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয় 1,50,000 টাকা। 10 নম্বর দেওয়া আছে বিলের মাধ্যমে ক্রয়কৃত পণ্য 20,000 টাকা ফেরত দেওয়া হলো। মানে হচ্ছে আমি 1 তারিখে যে পণ্যটা ক্রয় করেছি স্বীকৃতি বিলের মাধ্যমে, এই সেম পণ্যটা 20,000 টাকার পণ্য আমাকে ফেরত দিয়ে দিয়েছে। পণ্য ফেরত দিয়েছে মানে হচ্ছে ক্রয় ফেরত। ঠিক আছে, এরপর 15 তারিখ বলা হয়েছে যে জাকিয়া ট্রেডার্স চন্দ্রদ্বীপ এর নিকট বিক্রয় প্রতি প্যাকেট 400 টাকা দরে 50 প্যাকেট গুঁড়া দুধ কি করছে, বিক্রয় করছে। কারবারি বাট্টা 10%, গাড়ি ভাড়া 500 টাকা, চালান নন এত টাকা, 342, চালান নন 342। এটা হচ্ছে অনেকে প্রশ্ন হতে ভাই এটা কি, এটা হচ্ছে তোমার এখানে যখন বলে দেবে বিক্রয় যদি বলে সেটা বিক্রয় জাবেদা, ক্রয় যদি বলে সেটা ক্রয় জাবেদা। ঠিক আছে, যদিও প্রশ্ন অনেক সময় বলে দেওয়া থাকে, অনেক সময় বলে দেওয়া থাকে না, সেজন্য আমি তোমাকে বলে দিলাম। তখন তুমি নির্ণয় করবে যে এখানে বিক্রয় থাকলে এটা বিক্রয় জাবেদা হবে, এখানে ক্রয় থাকলে সেটা ক্রয় জাবেদা হবে। এরপর 20 তারিখ বলা হয়েছে যে মালিকের প্রয়োজনে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 5,000 টাকা। আমার লেখাগুলো একটু এখানে একটু মিস্টেক হয়েছিল, সেখানে আমি ঠিক করে দিচ্ছি, একটু বুঝে নেবা। ঠিক আছে, কষ্ট করে একটু বুঝে নেবা। মালিকের প্রয়োজনে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 5,000 টাকা। ঠিক আছে, 23 তারিখ বলা হয়েছে সাকিবা বাদ্রাস মুদল মানে সাকিবা বাদ্রাস মুদলের নিকট বিক্রয়, এটা হচ্ছে বিক্রয়, এটাও বিক্রয় জাবেদা হবে। প্রতি টিন মানে হচ্ছে টিন হিসাবে বিক্রয় করছে, প্রতি টিন মানে হচ্ছে এক টিনের দাম হচ্ছে 180 টাকা, 100 টিন ক্রয় করছে, 100 টিন কি করছে, বিক্রি করছে, মানে প্রতি টিন 180 টাকা দরে 100 টিন বিস্কুট বিক্রয়। কারবারি বাটা 5%, প্যাকিং খরচ 300 টাকা, চালান নন 445। 27 নম্বর একটা এন্ট্রি বলা হয়েছে, সেটা হচ্ছে বিলম্ব পণ্য সরবরাহের ক্ষতিপূরণ প্রদান। ঠিক আছে, বিলম্ব পণ্য সরবরাহের ক্ষতিপূরণ পণ্য সরবরাহ করছে, বিলম্ব মানে কি, এই যে এন্ট্রিটা আমি বুঝি নাই ভাইয়া। তোমাদের বইয়ে একটা ছকে দেওয়া আছে যে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য, এটা এই ধরনের একটা এন্ট্রি দেওয়া আছে। এটা আমি জাবেদা, আগুনে বিনষ্ট পণ্যে জাবেদা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, যদি পণ্য থাকে ক্রয় হিসাব হবে। যদি ক্যাশ বাক্স থেকে টাকা চুরি বা ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়ে গেছে বা পুড়ে গেছে, এই ধরনের থাকলে বিবিধ ক্ষতি হিসাব আর নগদান হিসাব হতো। এখন যেহেতু ক্ষতিপূরণ দিছে ভাইয়া, তোমার পণ্য যদি বিলম্বে সরবরাহ যদি তোমার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, সাপোজ তুমি একটা অ্যাক্সিডেন্ট করছো, তুমি অনেক কিছু নষ্ট করে দিয়েছো, মানে পণ্য নষ্ট করে দিয়েছো, সেক্ষেত্রে তোমার ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কি দিবা তুমি, টাকাই তো দিতে হবে। ঠিক আছে, ক্ষতিপূরণ তোমার কাছ থেকে পণ্য নিবে না, ক্ষতিপূরণ টাকা দিতে হবে। তো এটা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ দিচ্ছ তুমি, নগদ টাকা দিচ্ছ, নগদান হিসাব ক্রেডিট। কারণ তুমি ক্ষতিপূরণ দেওয়ার ফলে তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, সেক্ষেত্রে তোমার ক্ষতিপূরণ নগদান হিসাব ক্রেডিট হবে। এখন আমরা মেইন প্রশ্নে চলে আসি। আমাদের মেইন প্রশ্নে বলা হয়েছে যে বিক্রয় সংক্রান্ত আনুষ্ঠানিক খরচের পরিমাণ নির্ণয় করো।
এটা আনুষ্ঠানিক হবে। ক নম্বর বলা হয়েছে বিক্রয় সংক্রান্ত আনুষ্ঠানিক খরচের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলা হয়েছে 15 তারিখ ও 23 তারিখের লেনদেনের আলোকে বিক্রয় জাবেদা নির্ণয় করো। গ নাম্বার বলা হয়েছে 15 ও 23 তারিখ ব্যতীত, মানে আমরা যে 15 এবং 23 তারিখ বিক্রয় জাবেদা করছি, এই বিক্রয় জাবেদা এই দুইটাই জাবেদা ব্যতীত বাদ বাকি যে লেনদেনগুলো রয়েছে ওই লেনদেনগুলো সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলেছে। এখন আমরা চলো ক নাম্বার থেকে শুরু করে গ নাম্বার পর্যন্ত সবগুলো ক্লিয়ার করব। বিক্রয় সংক্রান্ত তথ্য। এখন আমরা যেহেতু বিক্রয় জাবেদা করব, বিক্রয় সংক্রান্ত তথ্য বলেছে। এখন দেখো বিক্রয় জাবেদার তথ্য হচ্ছে এই বিক্রয় জাবেদা একটা 15 তারিখ রয়েছে, একটা 23 তারিখ রয়েছে। তো আমরা কি করব, আমাদের গাড়ি ভাড়া আছে 500 টাকা, বিক্রয় জাবেদা গাড়ি ভাড়া 500 টাকা, আর খরচের পরিমাণ যদি আমি দেখি, এখানে হচ্ছে 23 তারিখে প্যাকিং খরচ দেওয়া আছে 300 টাকা, এই দুইটা হচ্ছে আমার খরচ, এখানে 500 টাকা, এখানে 300 টাকা, মোট হচ্ছে 800 টাকা। এই 800 টাকা হচ্ছে বিক্রয় সংক্রান্ত আনুষ্ঠানিক খরচের পরিমাণ। এই পরিমাণ এটা এখন কীভাবে লিখবো সেটা আমি তোমাকে দেখাবো। তো চলো আমরা সৃজনশীলটা ক্লিয়ার করে ফেলি। তো তোমরা প্রথমে বিক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ এভাবে লিখবা, লিখার পরে 4টা কলাম করবা, তারিখ, বিবরণ, টাকা টাকা, ঠিক আছে। এইভাবে লিখার পরে চাইলে তোমরা তারিখটা নাও দিতে পারো, তারিখ না দিলে কোনো সমস্যা নাই। এখানে লিখবা যে যেহেতু তোমাকে বলছে খরচের পরিমাণ নির্ণয় করতে, তো 2022 নভেম্বর লিখার পরে তোমাকে কি লেওয়া আছে 15 তারিখ, 15 তারিখ দিবা। 15 তারিখ দেওয়ার পর এখানে কি হচ্ছে 15 তারিখ হচ্ছে গাড়ি ভাড়া 500 টাকা, তুমি গাড়ি ভাড়া লিখে দিবে এখানে। গাড়ি ভাড়া 500 টাকা, ঠিক আছে। আশা করি আমি এই যে এন্ট্রিটা লিখেছি এটা কোথা থেকে লিখেছি তুমি আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমি বলেছিলাম যে 23 তারিখ এখানে কি দেওয়া আছে, 300 টাকা প্যাকিং খরচ দেওয়া আছে। 300 টাকা হচ্ছে তোমার 23 তারিখ সাকি বা ব্রাদার্সের, তুমি লিখে দিবা নভেম্বর 23 প্যাকিং খরচ। প্যাকিং খরচ 300 টাকা, এভাবে একটা দাগ দিবা। দেওয়ার পর এখানে লিখে দিবা 800 টাকা, মানে 500 আর 300 যোগ করার পর 800 টাকা হয়েছে, আমরা 800 টাকা লিখে দিলাম। এখানে লিখতে পারো মোট খরচ, ঠিক আছে। এটা করলে আমি তোমাকে 100% দিব, এখানে 2 নাম্বার তুমি ফুল মার্কস পেয়ে যাবে, ফুল মার্কস 2 নাম্বার পেয়ে যাবে। এভাবে প্রথমে তোমার অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা সৃজনশীল তুমি নির্ণয় করার আগে এই যে হেডলাইন একটা লিখতে হয়, এই হেডলাইনটা লিখবা। না হয় এই হেডলাইন না লিখলে অনেক টিচাররা 1 নাম্বার কেটে দিতে পারে, তোমরা এই হেডলাইনটা লিখবা। তারপর যদি যেটা কাজ করতে বলে সেটা তুমি করে ফেলবা। প্রথমে তুমি হেডলাইনটা লিখবা। এখন আমাদের খ নাম্বার বলা হয়েছিল যে বিক্রয় জাবেদা প্রস্তুতকরণ করো, মানে বিক্রয় জাবেদা আমাদের দেওয়া আছে যে 15 তারিখ এবং 23 তারিখে যে বিক্রয় জাবেদা রয়েছে, এই 15 তারিখ এবং 23 তারিখের বিক্রয় জাবেদা আমরা এখন নির্ণয় করব। তো বিক্রয় জাবেদা নির্ণয় করার জন্য যে কলাম সংখ্যা প্রয়োজন সেই কলাম সংখ্যাটা আমরা প্রস্তুত করব। খ নাম্বার সুন্দরভাবে আমরা অ্যান্সার করার জন্য জহুরা ট্রেডার্স এর 15 ও 23 তারিখে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হলো। এই পর্যন্ত লিখার পর তোমরা লিখবে যে জহুরা ট্রেডার্স বিক্রয় জাবেদা, মানে উপরে নিচে করে লিখবা জহুরা ট্রেডার্স, তার নিচে লিখবে বিক্রয় জাবেদা, ঠিক আছে। এরপরে রয়েছে কলাম সংখ্যা তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নথ, সূত্র, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে বিক্রয় জাবেদার ছক, আশা করি সকলেই জানো। এখন আমাদের বলছে যে 15 তারিখ এবং 23 তারিখের লেনদেন। এখন আমরা 15 তারিখ যদি জাবেদার লেনদেনটা দেখি, 15 তারিখ বলা হয়েছে যে জাকিয়া ট্রেডার্স সন্দীপ চন্দ্রদীপ এর নিকট বিক্রয় প্রতি প্যাকেট 400 টাকা দরে 50 প্যাকেট গুঁড়া দুধ, মানে হচ্ছে জাকিয়া ট্রেডার্স, ঠিক আছে, জাকিয়া ট্রেডার্স 400 টাকা দরে 50 প্যাকেট গুঁড়া দুধ ক্রয় করছে। এখন আমাদের যদি 1 কেজি যদি 400 টাকা, সাপোজ মনে করো আমি যদি কেজি ধরে যদি ভাবি, 1 কেজি যদি 400 টাকা, 1 কেজি 400 টাকা ধরে 50 কেজি কত টাকা, ঠিক আছে। এভাবে তুমি নির্ণয় করবে। এখানে কেজি থাকতে পারে, প্যাকেট থাকতে পারে, ঠিক আছে, পিস থাকতে পারে, তখন তুমি সেটা ওই অনুযায়ী নির্ণয় করবা। এখন যেহেতু বলা আছে কেজি প্রতি প্যাকেট প্রতি 400 টাকা 50 প্যাকেট গুঁড়া দুধ ক্রয় করেছে, কার্বের বাটা 10%, গাড়ি ভাড়া 500 টাকা, এটা কীভাবে নির্ণয় করবা? এটা নির্ণয় করার জন্য তোমাকে আমি
শর্টকাট একটা টিপস দেখাচ্ছি, এই টিপসটা তুমি এটা নির্ণয় করার জন্য একটা শর্টকাট টিপস দেখাচ্ছি, এটা হচ্ছে 15 তারিখ। এই টিপসগুলো তুমি প্রশ্নের নিচে লিখবে না, অ্যান্সারের নিচে লিখবে না, জাস্ট আমি বলে দিচ্ছি একবার কেটে কীভাবে নির্ণয় করবা, ঠিক আছে। প্রথম হচ্ছে কেজি, কেজি বা প্যাকেট, কেজি বা প্যাকেট গুণ যত কেজি নেয়, ঠিক আছে। মাইনাস এইটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রটা সম্পূর্ণ আমি তোমাকে দিয়েছি একদম সহজভাবে বোঝার জন্য। কেজি বা প্যাকেট, যত কেজি পণ্য ক্রয় করবে বা যত প্যাকেট পণ্য ক্রয় করবে, কেজি বা প্যাকেটের মূল্য কত, 1 কেজির মূল্য সাপোজ এখানে দেওয়া আছে 400 টাকা, এই 400 টাকা এখানে লিখবা। লিখার পরে কত কেজি ক্রয় করেছে, এই কত কেজি, 50 কেজি, 400 এবং 50 গুণ করবা, ঠিক আছে। ক্যালকুলেটারে গুণ করার পর এই অ্যান্সারটা এখানে লিখবা। সাপোজ আমি মনে করি 2000 টাকা, সাপোজ আমি লিখেছি 2000 টাকা, কত টাকা আমি জানি না, কিন্তু এখানে সাপোজ এই টাকাটা এখানে লিখার পরে মাইনাস দিবা। মাইনাস দেওয়ার পর এখানে যে টাকাটা লিখেছো এই টাকাটা আবার এখানে লিখবা। যত টাকা পার্সেন্টেজ দেওয়া আছে ওই পার্সেন্টেজটা এখানে লিখবা। এরপর এটা আর এটা ক্লোজ ব্র্যাকেট দেওয়ার পরে প্লাস দিবা। প্লাস দেওয়ার পর যদি খরচ থাকে, আমাদের গাড়ি ভাড়া দেওয়া আছে 500 টাকা, ঠিক আছে, যদি খরচ থাকে এই 500 টাকা এখানে লিখে দিবা। লিখে দেওয়ার পর এই সম্পূর্ণটা ক্যালকুলেটরে করার পর যত টাকা আসবে সেটা হচ্ছে তোমার এখানের অ্যান্সার, জাস্ট এখানে লিখে দেবা, হয়ে যাবে। তো চলো আমরা তোমাকে দেখাই। আমাদের দেওয়া আছে, ক্যালকুলেটর একদম করে দিচ্ছি আমি, আমাদের দেওয়া আছে 400 টাকা, প্রতি প্যাকেট 400 টাকা ধরে 50 প্যাকেট, কত টাকা হয়েছে, 20,000 টাকা। তো তুমি লিখবা যে 20,000 টাকা মাইনাস, ঠিক আছে, 20,000 মাইনাস ব্র্যাকেট, আবার লিখবা 20,000 টাকা গুণ কত পার্সেন্ট দেওয়া আছে, আমাদের পার্সেন্ট দেওয়া আছে 10%, শিফট ধরে ইকুয়াল দিবা, পার্সেন্ট উঠে যাবে, ব্র্যাকেট যোগ 500 টাকা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত লিখার পর ইকুয়াল দিবা। ইকুয়াল দেওয়ার পর যত টাকা আছে 18,500 টাকা, এই 18,500 টাকা হচ্ছে আমাদের এখানের টাকা, এখানে হচ্ছে 18,500 টাকা। এখানে বলতে পারো ভাই আমরা এই পাশে কি কিছু লিখবো না, হ্যাঁ অবশ্যই এখানে লিখবো যে 2022 নভেম্বর 15 তারিখ, এরপর লিখবে যে এখানে জাকিয়া ট্রেডার্স, জাকিয়া ট্রেডার্স, এখানে চালান নং কত দেওয়া আছে, আমরা চালান নং কত পাইছি, চালান নং হচ্ছে 342 এখানে লিখে দেব। সূত্রের জায়গায় একটা টিক মার্ক মেরে দিলে হয়ে যাবে, এভাবে তুমি লিখবা, ঠিক আছে। এতটুকু পর্যন্ত বুঝেছ, আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝে গেছে। এরপর রয়েছে 20 তারিখ, 23 তারিখে কি বলা আছে, 23 তারিখে বলা হয়েছে সাকিবা ব্রাদার্স দুবল এর নিকট বিক্রয় প্রতি 180 টাকা টিন ধরে 100টি টিন বিস্কুট 5% বাট্টা প্যাকিং এত, ঠিক আছে। তুমি এগুলো দেখার পর তুমি কি নির্ণয় কি দেখবা, প্রথমে এই নামটা দেখবা, কত কেজি ক্রয় করেছে, কত টাকা ধরে কত কেজি ক্রয় করেছে, এই দুইটা জিনিস দেখবা। কারবার বাট্টা কত, চালান নাম্বার কত, প্যাকিং খরচ বা বহন খরচ বা খরচের পরিমাণ কত, এই জিনিসগুলো দেখবা। আর বাকিগুলো দেখার প্রয়োজন নাই। আরেকটা হচ্ছে এটা কোন জায়গাতে সেটাও দেখবা। এখন আমাদের লিখবা এখানে সাকিবা ট্রেডার্স, সাকিবা ট্রেডার্স, সেটা হচ্ছে 445 চালান নং, সূত্র এখানে টিক মার্ক মেরে দিবা। তো আমাদের এখানে বলা হয়েছে যে 180 টাকা ধরে 180 টাকা ধরে 100 টিন, 180 টাকা ধরে 100 টিন 5% বাট্টা 300 টাকা খরচ, 180 টাকা ধরে 100 কেজি 100 টিন কত টাকা, 18,000 টাকা। তো আমরা 18,000 টাকা লিখবো,
মাইনাস ব্র্যাকেট 18,000 গুণ 5%, ঠিক আছে। 5% আমরা ব্র্যাকেট দিব, যোগ 300 টাকা খরচ, প্যাকিং খরচ আমাদের দেওয়া হচ্ছে 17,400 টাকা। এই 17,400 টাকা আমরা এখানে লিখে দিব, 17,400 টাকা। এখন এরপরে যে আমাদের আর&টি থাকতো এইভাবে আমরা নির্ণয় করতাম, যেহেতু আমাদের নাই এখানে এভাবে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর 18,500 যোগ 17,400 কত হয়? 35,900। 35,900, এই 35,900 হচ্ছে আমাদের, এই 35,900 হচ্ছে আমাদের মোট টাকা, ঠিক আছে। এভাবে তুমি সাধারণত আমি যে নিয়মটা তোমাকে শিখাই দিলাম এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা তোমাদের যেভাবে শিখাই দিলাম এই নিয়মের মাধ্যমে তুমি যদি অ্যান্সার করো, আশা করি এই সিস্টেমে ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা সবগুলো ক্লিয়ার করতে পারবা। তো চলো আমরা এখন গ নাম্বারটা ক্লিয়ার করে আসি। দেখো আমরা গ নাম্বারটা সম্পূর্ণ ছকটা অঙ্কন করার পর তোমাদের সামনে হাজির করেছি। এখন গ নাম্বারে বলা হয়েছে যে 15 তারিখ এবং 23 তারিখের লেনদেন ব্যতীত বা বাকি যে লেনদেনগুলো রয়েছে সেগুলো সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলেছে, ঠিক আছে। এখন আমাদের 1 নাম্বার জাবেদা দেওয়া আছে, 1 নাম্বার এন্ট্রিতে দেওয়া আছে স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয়, ঠিক আছে। এখন ব্যাপারটা তুমি চিন্তা করো, আমরা যদি এখানে নগদে পণ্য ক্রয় করতাম, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়ের জাবেদা কি হবে, ঠিক আছে। নগদে পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা ক্রেডিট, এটা ডেবিট, মানে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট। এখন যেহেতু এই নগদ নাই, নগদ যেহেতু নাই, এখন নগদের জায়গায় কি হবে? স্বীকৃত বিল। আমরা যে স্বীকৃত বিল দুই প্রকার, একটা হচ্ছে প্রদেয় বিল, একটা হচ্ছে প্রাপ্য বিল। আমরা আর একটা জিনিস জানি, ক্রয়ের সাথে যায় পাওনাদার, বিক্রয়ের সাথে যায় দেনাদার। যেহেতু ক্রয়ের সাথে পাওনাদার যায়, আমরা প্রাপ্য বিল এখানে আসবে না, সেখানে কি আসবে? প্রদেয় বিল আসবে, ঠিক আছে। ক্রয় বিক্রয় রিলেটেড যে জাবেদাগুলো রয়েছে এই জাবেদাগুলো একটা মনে রাখলে সবগুলো মনে রাখতে পারবা। যদি তোমরা চাও আমি সামনে একটি ভিডিওতে মাত্র 2টা জাবেদায় কীভাবে তুমি 10 থেকে 15টা জাবেদা একদম ইজিলি মনে রাখতে পারবা, সেটা একটা ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা চাও আমি নিয়ে আসবো পরবর্তীতে। এখন হচ্ছে স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয়। যেহেতু পণ্য ক্রয় করছে স্বীকৃত বিলের মাধ্যমে, লিখবে যে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে। ক্রয় হিসাব ডেবিট, স্বীকৃত বিল মানে কি? ক্রয়ের সাথে পাওনাদার আসে, পাওনাদারের সাথে কি আসে? প্রদেয় আসে, প্রাপ্য আসে না, সেজন্য তুমি লিখবে যে প্রদেয় বিল, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, ঠিক আছে। কত টাকা দেওয়া আছে আমাদের? 1,50,000 টাকা, 1,50,000 টাকা। সেম ভাবে আবার 10 তারিখ দেওয়া আছে। এখন 10 তারিখে কি বলা হয়েছে? বিলের মাধ্যমে ক্রয়কৃত পণ্য 20,000 টাকা ফেরত দেওয়া হলো। আমাদের যে 1 নম্বরে পণ্য ক্রয় করছে এই পণ্যটা 10 তারিখে আবার 20,000 টাকা, 1,50,000 থেকে 20,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিছে। যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছে সেটা জাবেদা কি হবে? পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত বা বহি ফেরত, বই ফেরত হিসাব, বই ফেরত হিসাব ক্রেডিট, ঠিক আছে। এখানে একটা দাগ দিয়ে দিবা, জাবেদা যেটা ক্লোজ করতে হয় এই ক্লোজটা করে দিবা। অনেকে বলতে পারো ভাইয়া ব্যাখ্যাটা দিতে হবে না। যদি প্রশ্নে বাধ্যতামূলক ব্যাখ্যা দিতে বলে তখন তোমরা বাধ্যতামূলক ব্যাখ্যাটা দিবা, যদি তুমি ভালো লাগে তুমি ব্যাখ্যাটা দিবা। যদি ব্যাখ্যা দিতে না বলে বা ব্যাখ্যার কোনো প্রশ্ন যদি না থাকে তখন তুমি ব্যাখ্যা দিলে পারো, নাও দিলে পারো, ঠিক আছে। এরপর এখানে একটা ক্লোজ করে দিবা। 10 তারিখ কত টাকা দেওয়া আছে? 20,000 টাকা, এখানে লিখবে 20,000 টাকা। আশা করি আমি এই দুইটা জাবেদা, একদম সহজ জাবেদাগুলো আশা করি বুঝতে পেরেছো। এরপর বলা হয়েছে যে 20 তারিখ,
20 তারিখে কি বলা হয়েছে? মালিকের প্রয়োজনে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। মালিকের প্রয়োজনে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। আমরা জানি যে পণ্য উত্তোলন করলে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় মূল্যে বিক্রয় করবে, এখন কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একদম ইজিলি তুমি শর্টকাটে মনে রাখার চেষ্টা করবা। উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। কত টাকা? 5,000 টাকা। ঠিক আছে, এরপরে কি দেওয়া আছে? লাস্ট যে এন্ট্রিটা রয়েছে, লাস্ট এন্ট্রিটা হচ্ছে 27 তারিখ। কয় তারিখ ভাইয়া? 27 তারিখ। এই 27 তারিখ কি বলা হয়েছে? বিলম্ব পণ্য সরবরাহের ক্ষতিপূরণ প্রদান। আমরা একটা জাবেদা পড়েছি যে আগে আমি প্রথমে শুরুতে বলে দিয়েছি যে যেহেতু ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণের যদি হয়, ক্ষতিপূরণের জাবেদা কি হবে? ক্ষতিপূরণের জাবেদা হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। যেহেতু পণ্য নগদে ক্ষতিপূরণ দিচ্ছে, তাহলে নগদান হিসাব হবে। ক্ষতিপূরণ কিসে দিচ্ছে? নগদ টাকা দিয়েছে, সেক্ষেত্রে তোমার নগদান হিসাব ক্রেডিট হবে। ক্লোজ করে দিবা। কত টাকা ভাইয়া? কত টাকা? 2,000 টাকা। এখন আমরা এগুলো যোগ করব। 1,50,000 যোগ 20,000 টাকা যোগ 5,000 যোগ 2,000, 1,77,000 টাকা। তো আমরা কি দুই পাশ যেহেতু একই, তো আমরা এটা কি ক্লোজ করে দিব। পেন্সিল দিয়ে ক্লোজ করবা, যেহেতু আমি এখন কলম দিয়ে দেখাচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে ক্লোজ করবা। ঠিক আছে, আরেকটা হবে এখানে লিখবে যে 1,77,000 টাকা আমরা পেয়েছি। ঠিক আছে, এভাবে তোমরা ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বারগুলো আমি তোমাদের দেখালাম। আশা করি তোমরা A to Z সবকিছু বুঝতে পেরেছ। এবং আমি যে বেসিক প্লাস তোমাদের টাইপ আকারে দেখালাম, ওই টাইপ আকারে প্র্যাকটিস করো। আশা করি প্রত্যেকটা সৃজনশীল তোমাদের বোর্ড কোয়েশ্চেন বলো, 2024 সালের, 2025 সালের, 2023, যে কোনো বোর্ড কোয়েশ্চেন বলো না কেন, প্রত্যেকটি বোর্ড কোয়েশ্চেন এই 5টা টাইপের ভিতরে রয়েছে। তুমি চাইলে দেখে নিতে পারো। এই টাইপের ভিতরে রয়েছে, এই টাইপের বাইরে একটাও নাই। ঠিক আছে, তো আজকে পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আমি তোমাদের খতিয়ান, নগদান বই, রেওয়া মিল, আর্থিক বিবরণী স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও দিব। তো প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।